আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ট্যাগ কোশ্চেন সলিউশন এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার পার্ট 3 আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ইংরেজির ধারাবাহিক প্রস্তুতি হিসেবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করছি বিভিন্ন কন্টেন্টের উপরে। তো সেই ধারাবাহিকতায় আজকে এই ভিডিও ক্লিপটিতে আমরা 5টি স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন পরিবর্তন করব এবং সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। এটার উত্তর হচ্ছে ইজেন্ট ইট। আমরা উত্তরগুলো সবগুলোতে বলে দিয়েছি, কিন্তু উত্তরটা আসলে বলে দিলেই হয় না, সেগুলোকে ব্যাখ্যা করতে হবে কিভাবে সেগুলো হচ্ছে। তো আমরা জানি সাধারণত যেটা হয়, ট্যাগের একটা বেসিক বা একটা ফাউন্ডেশন রুল হচ্ছে যে যদি কোনো একটা স্টেটমেন্ট সেটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে বা আমাদেরকে ট্যাগ করতে হবে নেগেটিভ, এবং যদি স্টেটমেন্টটি নেগেটিভ হয়, নাবোধক হয়, বাক্যটি যদি নাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। তার মানে যদি স্টেটমেন্টে নট বা নট জাতীয় কোনো কিছু না থাকে তাহলে ট্যাগে নট দিতে হবে, আর যদি স্টেটমেন্টে নট বা নট জাতীয় কিছু থাকে তাহলে সেখানে নট ব্যবহার করার দরকার নেই। এবং তার সাথে টেন্স বুঝতে হবে, পার্সন বুঝতে হবে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট বুঝতে হবে, প্রোনাউনের এগ্রিমেন্ট বুঝতে হবে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যদি এগুলো না জানা থাকে তাহলে আমাদের ইংলিশ মেলার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এগুলোর উপরে আমাদের কোর্স রয়েছে, সেগুলো চাইলে আপনি এনরোল করতে পারেন, বা আমাদের ইংলিশ মেলার ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন। এই ভিডিও ক্লিপগুলোতে শুধুমাত্র আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ বিগত বছরের বিভিন্ন প্রশ্নের সমাধানগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিও ক্লিপে চলে যাই। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে? মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। তো এখানে যেটা রয়েছে প্রথম ইজ, এটাকে আমরা বলছি বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি। বি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মেন ভার্ব হয় তাহলে সেটাকে আমরা ব্যবহার করব ট্যাগ কোশ্চেন করার সময়। এখানে ইজ ব্যবহার করে ফেললাম। এরপরে মানি, এটার পরিবর্তে কি ব্যবহার করব? এটার পরিবর্তে ব্যবহার করব ইট। মানি যেহেতু একটা বস্তুবাচক জিনিস, আমরা বলতে পারি এটাকে ম্যাটেরিয়াল নাউন, এর জন্য আমরা এখানে মানির পরিবর্তে ইট ব্যবহার করলাম। এখানে ইজ নিলাম এবং মানির পরিবর্তে ইট ব্যবহার করলাম। নট কেন নিচ্ছি? নট নিচ্ছি এ কারণে, কারণ মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ বোধক বাক্য, এখানে নট নাই, এর জন্য নট নিলাম। তাহলে সার্বিক বিবেচনায় প্রথমে আমরা ইজ নিলাম, ইজের পরে যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক এর জন্য নট নিলাম, এবং মানির পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট নিচ্ছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইজন্ট ইট। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, টাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই টাকা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, টাকা ছাড়া আমরা চলতে পারি না। ট্যাগ হচ্ছে ইজন্ট ইট। এরপরের স্টেটমেন্টটা আমরা খেয়াল করি, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। একজন ব্যক্তি টাকা ছাড়া প্রায় কিছুই করতে পারে না। আমরা যারা পৃথিবীতে মানুষ আছি তারা আসলে টাকা ছাড়া কিছুই করতে পারি না। তাহলে এখানে আমরা যদি ট্যাগ করি কি হবে? ক্যান ব্যবহার করব। ক্যান, এই যে ক্যান, এটা মোডাল, এখানে কেন ক্যানকে ব্যবহার করে ফেললাম। এবং উত্তর হিসেবে আমরা প্রোনাউনকে কাকে ব্যবহার করেছি? দে ব্যবহার করেছি। উত্তরটা হচ্ছে ক্যান দে। এখন দে কোথা থেকে আসলো এটা একটু খেয়াল করি। দে কোথা থেকে আসলো? বলা হচ্ছে ওয়ান মানে কি? ওয়ান এটা একটা ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান মানে যে কোনো ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তার মানে নির্দিষ্ট একজন ব্যক্তির কথা বলা হচ্ছে না, আলাদা আলাদাভাবে দুনিয়ার সকল মানুষকেই বোঝানো হচ্ছে যে সব মানুষের, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে কেউই টাকা ছাড়া আসলে চলতে পারে না। তাহলে এই অবস্থায় আমরা এই প্রোনাউনটির পরিবর্তে ব্যবহার করব দে। কি ব্যবহার করব? দে। তাহলে এখানে ক্যান ব্যবহার করলাম, এখানে ক্যান পেলাম আমরা, সেখান থেকে ক্যান ব্যবহার করলাম, এবং এটা প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করলাম। এখন এখানে নট ব্যবহার করলাম না কেন? ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট, এখানে নট ব্যবহার করলাম না কেন? কারণটা হচ্ছে এখানে নাথিং রয়েছে। নাথিং নিজেই নেগেটিভ। তো নাথিং যেহেতু নিজেই নেগেটিভ এর জন্য এখানে আলাদা করে নট ব্যবহার করার দরকার নেই। ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। কেউ সাধারণত টাকা ছাড়া কিছুই করতে পারা যায় না। টাকা ছাড়া সাধারণত কিছুই করা যায় না। উত্তরটা হচ্ছে ক্যান দে। এরপরে ৩ নম্বর স্টেটমেন্টটা আমরা খেয়াল করি, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। যদিও টাকা ছাড়া খুব একটা কিছু করা যায় না, তারপরেও টাকাতে আসলে সুখ কমই পাওয়া যায়। বাক্যের অর্থ অনুযায়ী বলছে টাকা আসলে খুব কমই সুখ আনতে পারে, টাকাতেই সুখ হয় ব্যাপারটা এমন না। তাহলে এটা ট্যাগ কোশ্চেন করলে কি হবে? প্রাসঙ্গিক বলে রাখি, কেউ যদি মনে করে না টাকাই সুখ, টাকাতে সুখ আসে, টাকা ছাড়া সুখ হয় না, এই আলোচনা আমরা করছি না। টাকাতে কি হয় না হয় সেটা না, আমাদের মূল বিষয় হলো ট্যাগ কোশ্চেনগুলোকে শেখা। বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা দিয়ে সুখ খুব একটা আসে না। এটা ট্যাগ হবে ক্যান ইট। কিভাবে হলো? এখানে আমরা ক্যান, এই মডেলটাকে যেহেতু পাচ্ছি, এখানে আমরা ক্যানকে ব্যবহার করে ফেললাম, এবং মানির পরিবর্তে কি ব্যবহার করব? ইট।
ক্যান ইট, আগের সেন্টেন্সে এখানে প্রশ্নের মধ্যেই মানির পরিবর্তে কিন্তু ইট ব্যবহার তারা করেছে, তাই না? উইদাউট ইট, তাহলে ইট বলতে কাকে বোঝাচ্ছে? মানিকে বোঝাচ্ছে। তাহলে মানির পরিবর্তে আমরা ব্যবহার করলাম ইট। এখানে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এখানে ক্যান ছিল, ক্যানকে ব্যবহার করেছি এবং মানির পরিবর্তে আমরা ইটকে ব্যবহার করেছি। এখন নট নাই কেন? নট নাই এ কারণে হচ্ছে এখানে হার্ডলি রয়েছে। হার্ডলি, নাথিং, হার্ডলি, স্কেয়ার্সলি এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ। নাথিং, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ। এগুলো থাকলে সেখানে আলাদা করে নট ব্যবহার করার দরকার নেই। বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এখানে হার্ডলি এটা যেহেতু রয়েছে জন্য নট ব্যবহার করলাম না। উত্তর হলো ক্যান ইট। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, উত্তর হচ্ছে ক্যান ইট। এরপরের স্টেটমেন্ট আমরা খেয়াল করি, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। বলা হচ্ছে যে আপনার বা তোমার বা আমাদের যেটা দরকার, হোয়াট ইউ নিড মোস্ট, আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার টু বি হ্যাপি, সুখী হওয়ার জন্য, ইজ কন্টেন্টমেন্ট, সেটা হলো আত্মতৃপ্তি। অর্থাৎ আমাদেরকে খুশি থাকতে হবে, আমাদের যতটুকু আছে, যার যার যতটুকু সম্পদ আছে সেটা নিয়েই খুশি থাকতে হবে, তৃপ্ত থাকতে হবে, তাহলেই আমরা সুখী থাকতে পারবো, এটার কথা বলা হচ্ছে। এখন হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, আত্মতৃপ্তি। এখানে ইজ এটা হলো বি ভার্ব মেন ভার্ব। আমরা একটু আগে বলেছি বি ভার্ব মেন ভার্ব যদি কোনো স্টেটমেন্টের হয়ে যায় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেটাকে আমরা ব্যবহার করলাম, তাহলে এখানে ইজ ব্যবহার করলাম। ইজ, ইজ। এরপরে ইট কেন ব্যবহার করলাম? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে ইট ব্যবহার করলাম কেন? নট কেন ব্যবহার করলাম? কারণ এই বাক্যের মধ্যে আসলে নট জাতীয় কোনো কিছু নাই, এই জন্য নেগেটিভ করলাম। কিন্তু এখানে ইট কেন ব্যবহার করলাম খেয়াল করতে হবে বন্ধুরা। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এটা একটা পুরো সাবজেক্ট। ইজ এটা হলো ভার্ব, এই বাক্যের এটা মেন ভার্ব। এখন এই মেন ভার্বের সাবজেক্ট কোনটা? এই মেন ভার্বের সাবজেক্ট হলো হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি। এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এটা আসলে একটা নাউন ক্লজ। আমরা সাধারণত ছোট ছোট নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এত বড় যে একটা সেন্টেন্সে সাবজেক্ট হয় এটা আমরা অনেক সময় জানি না। মাথায় রাখতে হবে একটা ক্লজও একটি বাক্যের সাবজেক্ট হতে পারে, মানে একটি বাক্য আরেকটা বাক্যের সাবজেক্ট হতে পারে। তো একটি বাক্য যখন আরেকটা বাক্যের সাবজেক্ট হয় তখন সেটাকে আমরা বলি নাউন ক্লজ। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এটা কি? একটা নাউন ক্লজ। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, তোমার যেটা প্রয়োজন সুখী হওয়ার জন্য সেটা হচ্ছে ইজ কন্টেন্টমেন্ট, আত্মতৃপ্ত থাকা। তাহলে এই পুরো একটা ক্লজকে যখন আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব তখন তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে গেলে ইট ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, কোন একটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজকে যখন আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব বন্ধুরা, তার পরিবর্তে যদি আমাকে প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে সেখানে প্রোনাউন হিসেবে আমরা কাকে ব্যবহার করব? ইটকে ব্যবহার করব। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এই পুরো নাউন ক্লজটাকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করছি। এটা পুরোটা সাবজেক্ট, পুরোটা নাউন ক্লজ, এর জন্য এটা পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করছি। এবং ইজ যেহেতু এখানে বি ভার্ব মেন ভার্ব হিসেবে বসেছে এর জন্য ইজ নিয়েছে। নট কেন নিয়েছি? কারণ এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ বোধক বাক্য, এটার মধ্যে কোনো জায়গায় নট নাই, এর জন্য এখানে আমাদেরকে নট নিতে হবে। ইজ অ্যান্ড ইট এটার উত্তর। এরপরের স্টেটমেন্ট আমরা খেয়াল করি বন্ধুরা, দ্যাটস ওয়াই ফিউ পিপুল লিড আ হ্যাপি লাইফ, যে কারণে খুবই অল্প সংখ্যক মানুষ বা প্রায় অধিকাংশ মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ সুখী জীবনযাপন করে। মানে ব্যাপারটা এরকম যে যেহেতু আমরা মনে করি যে টাকাই জীবনের সবকিছু, আমরা আমাদের যে অবস্থা আছে যতটুকু আছে সেটা নিয়ে আমরা তৃপ্ত থাকতে পারি না, খুশি থাকতে পারি না। এর জন্য প্রায় খুবই অল্প সংখ্যক মানুষ আমরা জীবনে একটা খুশি থাকতে পারি, খুশি বা হাসি খুশি জীবন, সুখী জীবন আমরা যাপন করি, এরকম লোকের সংখ্যা নেই বললেই চলে। এখানে ফিউ মানে প্রায় নেই বললেই চলে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে এখানে। এবং মাথায় রাখতে হবে এই ফিউটা কিন্তু এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। ফিউ এটার অর্থ হলো নেই বললেই চলে, এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, এর জন্য এখানে কিন্তু নট ব্যবহার করা হয়নি, আমরা আলোচনা করব। তাহলে এটাকে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি করতে হবে? ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। লিড মানে যাপন করা, লিড মানে হলো যাপন করা। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, এখানে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম ডু। কি ব্যবহার করলাম? ডু। এবং ফিউ পিপল এটা পরিবর্তে কি ব্যবহার করলাম? দে। পিপল এটা পরিবর্তে কি ব্যবহার করলাম? দে। তাহলে ডু দে। নট কেন ব্যবহার করলাম না? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণভাবে মনে হবে যে এখানে তো নট নাই, তাহলে ডোন্ট দে হতো না? না, এখানে ডোন্ট দে না, ডুই হবে। কেন? এই যে ফিউ যেটা রয়েছে, ফিউ এবং লিটল কোন একটা সেন্টেন্সের মধ্যে বা কোন একটা স্টেটমেন্টের মধ্যে যদি ফিউ বা লিটল ব্যবহার করা হয় তার অর্থটা নেগেটিভ হয়। ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, মানুষজন সুখী জীবনযাপন করে না বললেই চলে। ফিউ পিপল মানে ফিউ মানেই হলো এখানে নেগেটিভ, নেই বললেই চলে, মানে দুনিয়াতে সুখী মানুষ নেই বললেই চলে।
এরকম একটা অর্থ বোঝাচ্ছে। নেই বললেই চলে মানে কি নেগেটিভ একটা সেন্স ক্রিয়েট করছে এখানে। যেহেতু নেগেটিভ একটা সেন্স প্রকাশ করছে, ফিউ থাকলে একটা নেগেটিভ সেন্স প্রকাশিত হয়, তখন সেখানে আমরা আর নট ব্যবহার করব না। সেই ধরনের স্টেটমেন্টগুলোতে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা নট ব্যবহার করব না। তাহলে উত্তর হচ্ছে ডু দে। এই ছিল মোটামুটি আলোচনা। বন্ধুরা যারা ভিডিও ক্লিপগুলো পছন্দ করবেন, ভালো লাগবে, যদি মনে করেন ভিডিও ক্লিপগুলো আপনাদের কাজে আসবে, তাহলে ইংলিশ মেলার সাথে থাকবেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়ক নানা ধরনের বিষয়গুলোর উপরে আমাদের ধারাবাহিক ভিডিও ক্লিপ থাকবে, সেগুলো আপনারা ধীরে ধীরে ইনশাল্লাহ পাবেন। এবং আমরা খুব দ্রুতই লাইভ সেশন শুরু করতে যাচ্ছি, সেগুলো আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।